সরি, আমি আপনাকে ভুল বুঝেছি। আসলে তখন ওইভাবে হঠাৎ করে পিক আর চিরকুট দেখায়। চিরকুটটা রাফার না, রাফা এখনো লন্ডনে। এটা অন্য কারো কাজ। সিলমা? কোনোভাবে এইটা সিলমা নয় তো? সন্দেহের তালিকায় ওই প্রথম আসে, কিন্তু শিওর না হই কিছু করতে পারছি না। এখন কি আমার প্রতি রাগ কমেছে? হালকা। আনায়া যখন বুঝতে পারল সে ইহসানের বুকে, তখন ওকে ছেড়ে চলে যেতে নিলে ইহসান হাত ধরে বলে, আনায়া, তোমাকে আরো একটা সত্যি কথা বলার আছে। আর কিছু লুকিয়ে গেছেন আমার থেকে? আগে বলো। সবটা না শুনে তুমি কোনো রিয়্যাক্ট করবে না। না শুনে কিভাবে বলবো যে রিয়েক্ট করব কি করব না? আমি জানি না কাজটা আমি ঠিক করছি কিনা ভুল, কিন্তু আমি আর মিথ্যা চাপা দিতে চাই না। এক মিথ্যা চাপা দিয়ে আজকে এত সমস্যা হলো। আমি চাই না তারপরে তুমি অন্য কারো থেকে সত্যিটা জেনে আমাকে নতুন করে ভুল বুঝে চলে যাও। আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এখন কি বলবেন সেটা বলুন তো। আনায়া ইহসানের সামনে এসে কথাটা বলল। ইহসান একটা দীর্ঘশ্বাস ফেলল। এদিকে সিলমা সেই কখন থেকে ইহসানের রুমের দিকে কান পেতে বসে আছে ওদের ঝগড়া শোনার জন্য, কিন্তু কোনো আওয়াজই পাচ্ছে না। তখনই রাত্রি রুমে এসে বলল, যতই উকি মারো কিংবা কান পাতো কোনো লাভ হবে না। ওদের মাঝে কখনোই তুমি কোনো ঝগড়া করাতে পারবে না। হাব, আমি কি ঝগড়া লাগাবো? আমি খুব ভালো করেই জানি আজকের পার্সেলের নাটকের মেইন কাঠি তুমি, কারণ রাফা ওর স্বামীর সংসার নিয়ে লন্ডনে খুব সুখে আছে। তাহলে এমন কুটনিকে থাকলো তুমি, তাহলে এটা পরিষ্কার যে তুমি করেছো। দেখ, মুখ সামলে কথা বলবি। আঙুল নামিয়ে কথা বলবা, নয়তো আঙুল ভাঙতে আমার বেশি সময় লাগবে না। আমি তোমাকে লাস্ট ওয়ার্ন করছি, ওদের মাঝে ঢোকার চেষ্টাটুকুও করবে না। ভালোই ভালোই কতদিন থেকে চলে যাও। শিলমা রাত্রির দিকে আঙ্গুল তুললে রাত্রি তার আঙ্গুল ধরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে, তারপর হাতটাকে ঝাঁকি দিয়ে ফেলে চলে যায়। শিলমার আগে কটমটিয়ে বলে, ছাড়বো না, একটাকেও ছাড়বো না। আমি সব কটাকে দেখে নিব। ইহসান আর আনায়া বসে আছে। আনায়া ইহসানের কাঁধে মাথা রেখে বসে আছে। সব ভাবনা চিন্তা শেষ করে ইহসান বলল, আনায়া, আমাদের বিয়ে হয়নি। ইহসানের কথা শুনে আনায়া চমকে ওঠে, কাঁধ থেকে মাথা তুলে জিজ্ঞেস করে, এটা ফান করছেন তাই না? কিন্তু আমার এই ফান একদমই ভালো লাগেনি। আনায়া, আমি ফান করছি না, সত্যি বলছি। আর এই সত্যিটা লুকিয়ে রেখেছি বলেই আমাকে মনের ভিতর নিজেকে নিজে মেরে ফেলছে। প্লিজ আমার সবটুকু কথা শুনো। ইহসান আনায়ার দুগাল ধরে কথাটা বলে। আনায়ার চোখ ছলছল করছে। আনায়া বুঝতে পারছে না ইহসান এসব কি বলছে। ইহসান উঠে দাঁড়িয়ে গেল, তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত সব খুলে বলল। সবকিছু বলার পর আনায়ার দিকে তাকাতেই তার গালে একটা কষিয়ে থাপ্পড় বসে পড়ল। ইহসান গালে হাত দিয়ে আনায়ার দিকে তাকাতেই আনায়া বলল, ছি, আপনি এত বড় মিথ্যাবাদী! দিনের পর দিন আমাকে শুধু মিথ্যাই বলে গেছেন। শুধু আমাকে নয়, আপনার পরিবারের সবার সাথেও মিথ্যা বলে গেছেন। আনায়া, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। রাস্তায় তোমাকে এভাবে দেখে হসপিটালে নিয়ে যাওয়ার পর নার্স তুমি কী হও জানতে চাইলে কিছু না মেয়ে স্ত্রী বলে দেয়। ভেবেছিলাম তোমাকে ওটিতে দিতেই চলে যাব, কিন্তু তোমার অবস্থা ভালো ছিল না বলেই থেকে গিয়েছিলাম। তারপর যখন তোমার জ্ঞান ফিরল তখন জানতে পারি তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছ। ডক্টর না করেছিল হঠাৎ করে তোমাকে এসব কোনো কিছু না বলতে, তাই কিছু বলিনি। তোমাকে তখন ওই অবস্থায় কি করতাম, কোথায় রেখে আসতাম বুঝতে পারছিলাম না, তাই বলে তোমাকে এই বাড়িতে নিয়ে আসি নিজের বউ সাজিয়ে। মানলাম মানলাম আপনি আমার কথা ভেবে এসব করেছিলেন। তাহলে রাতের পর রাত এক বিছানায় কি করে ঘুমালেন? কি করে এতটা কাছে আসলেন? এদিকে আমি ধরে নিতে পারি না আমার স্মৃতিশক্তি হারানোর ব্যবহার করে আমার দেহভোগ করতে চেয়েছিলেন। আনায়া, এহসান চিৎকার করে আনায়ার নাম নিয়ে সর্বজোরে থাপ্পড় মারে। আনায়ার গালে 5 আঙ্গুলের দাগ সুন্দর করে ফুটে ওঠে। সে গালে হাত ধরে ইহসানের দিকে তাকালে ইহসান চোখ রাঙিয়ে বলে, তোমার দেহের প্রতি আমার কোনো না আকর্ষণ ছিল না, এখনো আছে। মেয়ের দেহ নিয়ে আমি খেলতে চাই না।
মেয়েরা নিজে আসে। তোমার দেহের প্রতি যদি আমার বাজে কোনো আকর্ষণ থাকতো তাহলে আমি এতদিন এভাবে থাকতাম না। প্রথম রাতেই ভোগ করে নিতাম, বাসর রাতেই সব হয়ে যেত। কিন্তু আমি এমন কিছু করিনি, কারণ আমি তোমাকে কখনো ওইভাবে দেখিনি। তোমাকে সবসময় নিজের দায়িত্বে রেখেছি। তোমাকে আমি যথেষ্ট সম্মান করি। কিন্তু এখন তুমি যে কথাটা আমাকে বললে সেটা শোনার পর মনে হচ্ছে আমি সব থেকে বড় ভুল করেছিলাম তোমাকে রাস্তা থেকে হসপিটালে নিয়ে গিয়ে। এহসানের শেষ কথাটা শুনে আনায়া ছলছল চোখে তার দিকে তাকায়, তারপর বলে, আচ্ছা, তাহলে আপনার ভুলের সংশোধন আমি করে দিচ্ছি। কি করবে তুমি? এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনি যা করেছেন আমার জন্য, তার জন্য ধন্যবাদ। আর কিছু চাই না, আমি চলে যাব। আর একটা কথা, আপনার এই নাটকের কথা কেউ জানবে না। সমস্ত দোষ নিজের উপর নিয়েই চলে যাব। আনায়া কথাটা বলে চোখের পানি মুছে চলে যেতে নিলেই ইহসান ওর হাত ধরে টান দিয়ে সামনে দাঁড় করিয়ে বলে, যেও না আনায়া। না, আমার জন্য অনেক করেছেন, আর কিছু করতে হবে না আপনার। কেনই বা করবেন? কারণ আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আনায়া অবাক চোখে ইহসানের দিকে তাকায়। ইহসান বলে, আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। রাফা চলে যাওয়ার পর কারো প্রতি এত ভালো লাগা কাজ করেনি আমার, যতটা তোমার প্রতি কাজ করে। তোমাকে যখন কেউ বাজে চোখে দেখে তখন আমার এত রাগ হয়, যা আমার আগে হয়নি। এইগুলোর কারণ আমি বুঝতে পারিনি, কিন্তু কাল সাইফ আমাকে বোঝালো এসবের কারণ কি। কারণ হলো আমি আবার কাউকে নতুন করে ভালোবাসতে শুরু করেছি, আর সেটা হলো তুমি। আনায়া, আমি চাইলেই তোমাকে কিছু না বলে চুপচাপ আবার নতুন করে বিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু আমি চাইনি আমার ভালোবাসার বিয়েটা, ভালোবাসার সংসারটা মিথ্যে দিয়ে শুরু হোক। তাই আজকে দুটো সত্য একসাথে বললাম। প্লিজ আনায়া, আমাকে ছেড়ে যেও না। প্লিজ আনায়া। ইহসান হাঁটু গেড়ে কান্না করতে লাগলো আনায়ার সামনে। আনায়া কি বলবে বুঝতে পারছে না। এদিকে সেও ভালোবেসে ফেলেছে ইহসানকে, অন্যদিকে পাহাড় পরিমাণ অভিমান। এসব ভাবতে ভাবতে কখন যে মাথা চক্কর দিয়ে নিচে পড়ে গেল বুঝতেই পারল না। যখন চোখ খুলল তখন নিজেকে বিছানায় আবিষ্কার করলো। বাহির থেকে শুনতে পেল ইহসানকে খুব কড়া গলায় ধমকাচ্ছেন মিস্টার হায়দার। আনায়ার যদি আজকে একটা কিছু হয়ে যায় তাহলে আমি তোকে এই বাড়ি থেকে বের করে দিব। তুই আমার বৌমাকে কোনোভাবে কষ্ট দিলে আমি কিন্তু তোকে ছেড়ে দিব না, বলে দিলাম। ইহসান এতক্ষণ চুপচাপ মেঝের দিকে তাকিয়ে মিস্টার হায়দারের ধমক শুনছিল। মিস্টার হায়দার চলে গেলে ইহসানও রুমে চলে আসে। আনায়া জ্ঞান ফিরতে দেখে মুখে একরাশ হাসি নিয়ে দৌড়ে আসে আনায়ার কাছে, এসে পাগলের মতো করতে থাকে। এখন কেমন আছো? তোমার খারাপ লাগছিল, আমাকে বলনি কেন? এটা কিন্তু তুমি একদম ঠিক করনি। নিজের প্রতি তোমার কোনো কেয়ারই নেই। আমাকে একটু একা থাকতে দেবেন প্লিজ? আনায়া বিরক্ত হচ্ছে তাই আর কোনো কথা না বলে মুখটা মলিন বানিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। ইহসান চলে যাবার পর আনায়া হাঁটু ভাঁজ করে কান্না করতে লাগলো। তখন কেউ একজন বলল, এতই যখন কষ্ট পাচ্ছ তাহলে সবকিছু ভুলে যাচ্ছ না কেন? আনায়া তাকিয়ে দেখে রাত্রি কথাটা বলল। সে আর কোনো কথা না বলে চোখের পানি মুছে ফেলল। রাত্রি আবারও বলল, এই সামান্য একটা জিনিস নিয়ে এত বড় ঝামেলা হবে আমি বুঝতে পারিনি। আমি জানি সত্য লুকানো ঠিক হয়নি, কিন্তু আরেক দিক দিয়ে দেখতে গেলে তো ভাইয়া তোমাকে বলার মতো সময় বা পরিস্থিতি কোনোটাই পাইনি। রাত্রে আমি একটু একা থাকতে চাই। থাকো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা ভেবে দেখো, কিছু কিছু সত্য চাপা দিয়ে রাখতে হয় সঠিক সময়ের জন্য, আর ভাইয়া হয়তো সেই সঠিক সময়ের অপেক্ষাই করছিল। আরেকটা কথা, এখন যদি তোমরা এভাবে থাকো তাহলে কিন্তু সিলমা তোমাদের ব্যবহার করবে, দুজনের মাঝে অনেক বড় গ্যাপ তৈরি করবে। রাত্রি কথাটা বলে চলে গেল। ইহসান একের পর এক সিগারেট খেয়ে চলে যাচ্ছে, কিন্তু কিছুতেই মনের কষ্টটা সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে দিতে পারছে না। অবশেষে প্রায় 1 ঘন্টা পর রুমে গেল। আনায়া ব্যাগ গোছাতে লাগলো। সে ভেবেই নিয়েছে এই বাড়িতে সে আর থাকবে না। ইহসান পেছন থেকে জিজ্ঞেস করে, তার মানে তুমি চলে যাবে? না যাওয়ার তো কোনো কারণ দেখছি না। জলজান্ত একটা কারণ তোমার সামনে দাঁড়িয়ে আছে, যে তোমাকে ভালোবাসে। মিথ্যা দিয়ে ভালোবাসা হয় না।
জানি, সেই জন্যই তো সব সত্য বললাম। আর সে সত্যটা অপ্রত্যাশিত ছিল, তাই চলে যাচ্ছি নিজের অতীত খুঁজতে। চুপ। আনায়া ব্যাগটা নিয়ে চলে যেতে নিলে ইহসান ব্যাগ ধরে ফেলে, তারপর বলে। যেও না আনায়া। ইহসানের কথাটা কেন জানি আনায়ার বুকের ভিতর তীরের মতো বিঁধে যায়। ইহসান আনায়ার সামনে দাঁড়িয়ে আনায়ার হাত দিয়ে জোর করে নিজের গালে থাপ্পড় রাখতে মারতে মারতে বলে, তোমার আমাকে যা ইচ্ছে করো, আমাকে মারো, বকো, ধমকাও, রাগ করে থাকো, কিন্তু ছেড়ে যেও না। আমি তোমাকে সব কিছু সত্যি বলবো, আর কোনো দিন কিছু লুকাবো না। প্লিজ আমাকে লাস্ট একটা সুযোগ দাও। তুমি আমাকে ছেড়ে গেলে আমি আর এই জীবন রাখবো না, মরে যাব আমি। ইহসানের কথাটা শেষ হবার সাথে সাথেই আনায়ার হাত ওর গালে পড়ে গেল। সে কান্না করতে করতে বলল, চুপ, একদম চুপ। একদম বাজে কথা বলবেন না। কি মনে করেন আপনি? আপনিই ভালোবাসতে জানেন, আমি জানি না? একটু অভিমান করেছি বলে আপনি ভেবে নিলেন আমি আপনাকে ছেড়ে চলে যাব। আপনাকে আমি আপনার থেকেও বেশি ভালোবাসি, শুধু মুখে বলতে পারি না। আনায়ার কথা শুনে ইহসান ওকে জড়িয়ে ধরে। দুজনের চোখেই পানি, কিন্তু এটা কষ্ট শেষের সুখের হাসি। আনায়া বলে, আপনি আমাকে কেন বলেননি এগুলো? ডক্টর না করেছিল হঠাৎ করে কিছু না বলতে, তাই আমি গতকাল তোমাকে নিয়ে ডিনারে নিয়ে যেতে চেয়েছিলাম। সেখানে শান্তভাবে তোমাকে রাফা আর তোমার অ্যাক্সিডেন্টের কথা বলতাম, কিন্তু তার আগে তুমি জেনে গেছো, তাও আবার এত বাজেভাবে। আই এম সরি আনায়া। কোনো কিছু আমার থেকে লুকাবেন না, সত্য যত বড়ই কঠিন হোক না কেন। ইহসান আনায়াকে ছেড়ে বলে, চলো আমার সাথে। কোথায় আর কেন? সবার সামনে প্রপোজ করব, ভালোবাসার নয়, বরং ভালোবেসে বিয়ের। ইহসান আনায়ার হাত ধরে টানতে টানতে রুম থেকে বেরিয়ে পড়ল। মিস্টার হায়দার ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিল। মিসেস হায়দার কিচেন থেকে এক গ্লাস পানি এনে মিস্টার হায়দারের সামনে রাখলো। রাত্রি সোফায় বসে ফোন টিপতেছিল আর শিলমা তার পাশে বসে গুনগুন করে গান গাইছিল। ইহসান আনায়ার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসে। সবাই তাদেরকে দেখে দাঁড়িয়ে পড়ে। মিস্টার হায়দার আনায়াকে দেখে জিজ্ঞেস করে, বৌমা, তুমি ঠিক আছো? এখন একটু ভালো লাগছে কি? জি বাবা, আমি ঠিক আছি। যাক, তাহলে কোমায় চলে যাও। শিলমার এই কথা শুনে ইহসান তার দিকে রাগী ভাবে তাকায়। শিলমার সামনে ইহসান বলে, কোমায় তো এখন তুমি যাবে। ইহসান কথাটা বলে মিস্টার হায়দারের সামনে গিয়ে বলে, বাবা, আমরা আবার নতুন করে বিয়ে করতে চাই। ইহসানের কথা শুনে শুধু শিলমাই অবাক হয়নি, বাড়ির সবাই অবাক হয়ে যায়। মিসেস হায়দার জিজ্ঞেস করে, আবার বিয়ে করবি মানে কি বলতে চাচ্ছিস? মানে হলো, আমার আর আনায়ের বিয়ে হঠাৎ করে কাউকে না জানিয়ে হয়েছিল, যার জন্য কোনো নিয়মই পালন করা হয়নি। তাই আমি চাচ্ছি এবার সব নিয়ম মেনে আমাদের বিয়েটা হোক। আর তাছাড়া আমার বিয়ে নিয়ে তো বাবারও অনেক শখ ছিল। রাত্রি, তুই কি আমার সাথে আছিস এই সিদ্ধান্তে? একদম দুই পায়ে। রাত্রি খুশিতে গদগদ করে আনায়াকে জড়িয়ে ধরে কথাটা বলল। ইহসান শিলমার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, সিলমা, তুমি আছো? আমি কি বলবো? তোমাদের পরিবারের বিষয়ে তোমরা যা ভালো বুঝো। এই কথাটা তোমার তখনও মাথায় রাখার দরকার ছিল। ইহসানের কথা শুনে মিসেস হায়দার বলে, তখন মানে কখন মাথায় রাখা দরকার ছিল? মা ভাই বোনের কথার মাঝে কেন আসো বলো তো? বাবা, আমি যা বলেছি তাতে কি তুমি রাজি? আমাদের বিয়েটা কি আবার দেয়া যাবে সব নিয়ম মেনে? মিস্টার হায়দার আনায়ার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, আমার বৌমা কি চাই সেটা তো আমাকে জানতে হবে। বলো বৌমা, তোমার এই বিষয়ে মত কি? আমি আর কি বলবো, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। আপনারা যা ঠিক করবেন আমি তাতেই খুশি। আনায়া লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে কথাটা বলল। ইহসান তাদের সামনে এসে আনায়াকে বলল, দেখো, লজ্জা পেলে কিন্তু হবে না, তারপর বাবা না করে দিলে আমাদের কিছুই হবে। ইহসানের এমন কথা শুনে সবাই মুখ চেপে হাসছে, শুধুমাত্র শিলমা ছাড়া। মিস্টার হায়দার বলল, আমার ঘরের লক্ষ্মীকে যখন আবার বরণ করে ঘরে তোলার সুযোগ পেলাম, তাহলে হাত ছাড়া কি করে করে? তোদের বিয়ে আমি আবার নতুন করে দেব, যেখানে উপস্থিত থাকবে সবাই। সবার দোয়া নিয়ে তোরা আবার বিয়ে করবি। তোদের চার হাত আবার এক করে দিব।
আনায়ার মাথায় হাত দিয়ে মিস্টার হায়দার কথাটা বলল। আনায়া চোখ তুলে দেখে মিস্টার হায়দারের চোখে পানি ছলছল করছে। আনায়া মিস্টার হায়দারকে সালাম করতে নিবে তখনই মিস্টার হায়দার ওকে তুলে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলে, মারে, তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো রে, আমার অমানুষ ছেলেটাকে আবার নতুন করে তোলার জন্য, সাধারণ জীবনে ফিরে আনার জন্য। বাবা, আপনি এসব কি বলছেন? উনি আমার স্বামী। ওনাকে আমি ছাড়া আর কে সঠিক পথে আনবে? এতে কৃতজ্ঞতার কিছু নেই বাবা। স্বামী স্ত্রীর সম্পর্কে এসব কর্তব্য। উফ বাবা, তুমিও না এত সুন্দর একটা মোমেন্টের 12টা বাজিয়ে দিলে। এখন টপস কান্নাকাটি রেখে বলো, বিয়ের ডেট কবে? কেন? আগামী শুক্রবার। রাত্রি মিস্টার হায়দারের সামনে গিয়ে কথাটা বলল। ইহসান পিছন থেকে উত্তর দিয়ে দেয়। তারপর যখন বুঝতে পারে সবাই ওর দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে, তখন নিজেই লজ্জায় পড়ে যায়। মিসেস হায়দার ইহসানের কান টেনে বলে, এখন তো দেখছি বিয়ের জন্য আর তরই সইছে না। মা লাগছে, ছাড়ো। তাহলে তাই হোক, আগামী শুক্রবার আমার ছেলে ইসানের সাথে আমার বৌমার দ্বিতীয় বিয়ে অনুষ্ঠিত হবে। মিস্টার হায়দার আনায়াকে ছেড়ে কথাটা বলল। আনায়া আর ইহসান দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। ইহসান আনায়ার কাছে গিয়ে তার হাত ধরে সবার মাঝে নিয়ে আসলো, তারপর বলল, আমি জানি না তুমি আমাকে কোন জাদু করেছো, তোমাকে ছাড়া কিছু মাথায় আসে না। অফিসে যাই তো তোমার কথা, বাসায় আসি তো তোমার কথা, সব জায়গাতে তোমার ওই হাসি মাখা মুখ দেখতে পাই। আমি তোমাকে সারা জীবনের জন্য নিজের করে পেতে চাই। আমার অগোছালো জীবনটাকে গোছানোর দায়িত্ব আমি তোমার কাছে দিতে চাই। আমার সব ভুল সংশোধন করার দায়িত্ব আমি তোমাকেই দিতে চাই। সকালে তোমার চুলের গন্ধে আমার ঘুম ভাঙতে চাই। রাতে ঘুমানোর আগে তোমাকে আমার বুকে চাই। তোমার ভালোবাসা আমি আগলে রাখতে চাই। অবশেষে আরেকটি বার আমি তোমার কাছে আত্মসমর্পণ করতে চাই। তুমি কি আমাকে ঠিক একইভাবে চাও? ইহসানের কথা শুনে আনায়ার চোখে পানি ছলছল হয়ে যায়। সে কি বলবে বুঝতে পারছে না। সে এতটাই খুশি হয়েছে যে কোনো কথাই বের হচ্ছে না। চোখের পানি আর মুখের হাসি তার প্রমাণ। খুব কষ্টে মুখ থেকে কথা বের করলো, হ্যাঁ, আমি আপনাকেও ঠিক সেরকম ভাবেই চাই। জীবনের শেষ দিন আপনার হাত ধরে রাখতে চাই। জীবনের শেষ রাতটাও আপনার বুকে থাকতে চাই। জীবনের শেষ মুহূর্তটাও আপনার সাথে কাটাতে চাই। আমার ভালোবাসাটা আগলে রাখার দায়িত্ব আমি আপনাকে দিতে চাই। আপনার সমস্ত দায়িত্ব আমি নিতে চাই। ইহসান আনায়ার কথা শুনে একটা মুচকি হাসি দিল। তারপর আনায়ার সামনে হাঁটু গেড়ে বসলো। রাত্রি বুঝতে পারলো কি হতে যাচ্ছে, তাই সব আলো নিভিয়ে দিয়ে রোজ লাইট অন করে দিল। ইহসান হাঁটু গেড়ে একটা আংটি বের করে বলল, আই লাভ ইউ সো মাচ আয়রা, উইল ইউ ম্যারি মি? আই লাভ ইউ টু ঈশান, আই উইল। আনায়া ইহসানের দিকে হাত বাড়িয়ে দিল। আনায়ার হাতে থাকা আংটিটা ইহসান তারপর উঠে জড়িয়ে ধরলো আনায়াকে। সবাই হাততালি দিতে লাগলো। শিলমা আর সহ্য করতে না পেরে কেঁদে দিল। সেখানে আর এক মুহূর্ত না দেরি করে সোজা চলে আসলো। রাত্রি বিষয়টা খেয়াল করলো, সেও পিছু পিছু শিলমার রুমে আসলো। শিলমাকে এভাবে কাঁদতে দেখে বলল, তোমার জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে। এত বছর ধরে ভাইয়ের জন্য এত কিছু করলে, কিন্তু তোমাকে ভাইয়া ভালোবাসা তো দূরে কথা, একটু পাত্তাও দিল না। তুই আমার রুমে কি করছিস? শিলমা চোখের পানি মুছতে মুছতে কথাটা বলল। রাত্রি বলল, দেখতে এসেছিলাম তোমার প্ল্যান ফ্লপের পর তোমার অবস্থা কি হবে। ভেবেছিলাম রাগে সব ভেঙে ফেলবে, কিন্তু না, তুমি কাঁদছো। কি জানো, ভালোবাসা কখনো জোর করে হয় না। ভালোবাসা মনের ব্যাপার। দুজনের মন মিললেই ভালোবাসা হয়। ভাইয়া ভাবি একজন আরেকজনকে খুব ভালোবাসে, তাই যত প্ল্যানই করো না কেন, এসব প্ল্যান এভাবে ফ্লপই হবে। রাত্রির কথা শেষ হবার সাথে সাথেই শিলমা তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কান্না করতে করতে বলল, আমি কি করব বল? আমি এহসানকে অনেক আগে থেকে ভালোবাসি। ওর জন্য আমি এত বছর অপেক্ষা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি ওকে সত্যি পাগলের মতো ভালোবাসি। তুই তো জানিস আমি ঠিক ওকে কতটা ভালোবাসি। আমি যা কিছু করেছি শুধু ওকে ভালোবেসে করেছি, ওর ভালোবাসা পেতে করেছি। কারো ভালোবাসা পাওয়ার আশা কি ভালো না? রাত্রি বুঝতে পারল সত্যি শিলমা আজকে অনেক কষ্ট পেয়েছে। সে শিলমাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, দেখো, ভালোবাসা চাওয়া ভুল না, কিন্তু ভুল জায়গায় চাওয়া ভুল। তুমি দেখতেই পাচ্ছ ভাইয়া তোমাকে
বাসছে না, সেখানে ভালোবাসা কি করে হবে? তুমি দেখো আরো ভালো কাউকে পাবে। অযথা এইভাবে একজনের পেছনে নিজের জীবনটা নষ্ট করো না, আর তাদের জীবনটাও নষ্ট করো না। হুম, তুই ঠিকই বলেছিস, জোর করে কিছু হয় না। আমিও আর এহসানের ভালোবাসা চাইবো না, সরে আসবো ওদের মাঝখান থেকে। আমি কালকে আনায়ের কাছে মাফ চাইবো, কিন্তু আনায়া কি আমাকে মাফ করবে? আমি জানি ও খুব ভালো মনের মানুষ। তুমি যদি সত্যি ওর কাছে সবকিছু খুলে বলো তাহলে ও তোমাকে ক্ষমা করে দিবে। তাহলে প্লিজ তুই আমাকে ওর সাথে কথা বলিয়ে দে। আচ্ছা দিব, কিন্তু এখন না। তুমি ফ্রেশ হও, ভাইয়া ভাবি নিজেদের মতো করে সময় কাটাক, তারপর। থ্যাংক ইউ। শিলমা রাত্রিকে জড়িয়ে ধরে বলল। আনায়া বারান্দায় দাঁড়িয়ে আছে আর তাকে জড়িয়ে রেখেছে ইহসান। হালকা বাতাসে আনায়ার চুলগুলো উড়ে ইহসানের মুখের উপর যাচ্ছে। ইহসান হালকা করে চুলগুলো আনায়ার কানে গুজে দিয়ে বলল, অবশেষে আমরা ভালোবেসে বিয়ে করতে চাচ্ছি। আমি কখনো ভাবতেই পারিনি আমার অতীত ভুলে আবার সবকিছু নতুন করে শুরু করতে পারবো, কিন্তু তুমি আসার পর আস্তে আস্তে আমার সব পাল্টে গেল তোমার ভালোবাসার জন্য। জীবন কারোর জন্য থেমে থাকে না, থামিয়ে রাখতেও নেই। আপনি আমাকে কথা দিন, আজ যদি আমার একটা কিছু হয়ে যায় তাহলে আপনি কখনোই ভেঙে পড়বেন না, সব সময় শক্ত থাকবেন। আনায়া, তুমি এসব কি বলছো? তোমার কিচ্ছু হবে না, তুমি আমার সাথে ঠিক এভাবেই থাকবে। ইহসান কথাটা বলে আনায়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আনায়া বলল, আমাকে কথা দিলেন না কিন্তু। আচ্ছা বাবা, দিলাম কথা। এখন তুমিও আমাকে কথা দাও, আমাকে কখনো ছেড়ে যাবে না। কথা দিলাম কখনো ছেড়ে যাব না। আর যদি স্মৃতিশক্তি ফিরে আসে তারপর, তখন কি আমার কথা, আমাকে দেওয়া কথা, আমাদের ভালোবাসার কথা মনে থাকবে? আনায়াকে সামনে ঘুরিয়ে কথাটা বলল। আনায়া বুঝতে পারল ইহসান সিরিয়াস হয়ে কথাটা বলেছে। আনায়া ইহসানের হাতটা শক্ত করে ধরে বলল, আমার যতই স্মৃতিশক্তি ফিরে আসুক না কেন, আমাদের ভালোবাসার কথা কখনো ভুলে যাব না। কি করে ভুলবো তোমাকে? তুমি আমার ভালোবাসা। আই লাভ ইউ আনায়া। আই লাভ ইউ টু। ইহসান আনায়াকে জড়িয়ে ধরে। আনায়াও ইহসানকে জড়িয়ে ধরে। মিসেস হায়দার লিস্ট করছিল, তখন রাত্রিকে ফোন টিপতে দেখে বলল, সারাক্ষণ শুধু ফোন টিপা, মানে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান আর সে ফোন ঘুরিয়েই যাচ্ছে। অনুষ্ঠান তো আমি কি করব? হাতে মেহেদি লাগিয়ে নাচবো? এহ, ভালো কথা মনে হয়েছে। ডান্স প্র্যাকটিস করতে হবে, তারপর মেহেন্দির ড্রেসও ঠিক করতে হবে। আমি যাই, মা ড্রেস সিলেক্ট করি। রাত্রি চলে যেতে নিলে মিসেস হায়দার বলল, এসব পরেও করতে পারবি, আগে আনায়াকে জিজ্ঞেস করে আয় ওর কোনো কিছুর জন্য বাইরে যেতে হবে কিনা। বাহ, এখন তো দেখছি বই সব। মেয়ের কথা তো মাথাতেই নেই। ভাইয়ার বাবা তো আগে থেকেই ভাবির জাদুতে আটকে গেছে, আর এখন তুমিও। এসব বাজে বকা রেখে যা বলছি তা কর গিয়ে। তার কোনো দরকার নেই, আমরা আজকে সন্ধ্যা এমনিতেই শপিং করতে যাব। ইহসান কথাটা বলতে বলতে সিঁড়ি দিয়ে নিচে নামলো, সাথে আনায়াও নামলো। মিসেস হায়দার একগাল হাসি দিয়ে বলল, তাহলে তো হলো, আমি আরো ভাবছিলাম বাড়িতে নিয়ে আসবো। তোরা যখন বাইরে যাচ্ছিস তাহলে আর বাড়িতে আনার দরকারই নেই। রাত্রি বলল, কেন মা, আমরা কিছু কিনবো না? আনায়া বলল, তুমি আমাদের সাথে শপিং মলে যাবে আর বাড়িতেও লোক আসবে, টুনি সহ বাড়ির সব সার্ভেন্টের জন্য কিনতে হবে। মিসেস হায়দার বলল, তোমরা যা ভালো বুঝো। ওদিকে আমার কার্ড পাঠানো বাকি, দেখে আসি কতটুকু এগোলো। মিসেস হায়দার চলে গেল। তখনই শিলমা নিচে নামলো। শিলমাকে দেখে ইহসান চলে যেতে নিলে শিলমা বলে, এহসান, আমার কথাগুলো লাস্টবার শুনো। আর কি শুনবো? আমার কান শুনতে শুনতে পেকে যাচ্ছে, আমি আর কিচ্ছু শুনতে। আই এম সরি। ইহসানের কথা শেষ হবার আগেই শিলমা সরি বলল। তার মুখে সরি শুনে আনায়া আর ইহসান রীতিমতো অবাক। শিলমা বলতে শুরু করলো, আমি জানি আমি আসার পর তোমাদের মাঝে ঢুকতে চেয়ে যা করেছি তা অনেক বড় ভুল করেছি। এটাও জানি সেই ভুলের কোনো ক্ষমা হয়নি, কিন্তু তবুও আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি লজ্জিত। আমি বুঝতে পারছি ভালোবাসা জোর করে হয় না, তাই আমি আর তোদের মাঝে ঢুকতে চাই না। পারলে আমাকে তোমরা দুজন মাফ করে দিও। আমি আজকে সন্ধ্যার ফ্লাইটে বাংলাদেশ থেকে চলে যাচ্ছি। শিলমা এখন যে কথাটা বলল তাতে সবাই অবাক হয়ে গেল। আনায়া অবাক হয়ে শিলমার দিকে তাকালে শিলমা আনায়ার সামনে গিয়ে দাঁড়ায়, তারপর ওর হাত ধরে বলল,
ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখে থাকো। দোয়া করি দুজনে একসাথে যেন সমস্ত বাধা পার করতে পারো। সবসময় এইভাবে একে অপরের পাশে থেকো। ইহুসানের সামনে গিয়ে বলল, পারলে সবকিছু ভুলে গিয়ে আমাকে মাফ করে দিও। আজকের পর থেকে বাড়িতে আমি আর কখনোই আসবো না। শিলমা কথাটা বলে চলে যেতে নিলে আনায়া বলে। তুমি কোথাও যাচ্ছ না? আনায়ার কথা শুনে শিলমা থমকে দাঁড়ায়। আনায়া ওর সামনে গিয়ে বলল, সরি, আমিও তোমার সাথে কম খারাপ ব্যবহার করিনি। তুমি তো যা করেছো ঈশানকে ভালোবেসেই করেছো, আর আমিও যা করেছি ঈশানের ভালোবাসা আগলে রাখতে করেছি। কিন্তু আমাদের দুজনের মধ্যে পার্থক্য কি জানো? ঈশান আমাকে ভালোবাসে আর তোমাকে বাসে না, এতটুকুই। আচ্ছা ছাড়ো এসব কথা। তুমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছ না। পরের কথা বলতে পারি না, কিন্তু আমাদের বিয়ে না হয়ে যাওয়া পর্যন্ত তুমি কোথাও যাচ্ছ না। কিন্তু কোনো কিন্তু না। আনায়া যা বলছে তাই হবে। বিয়ের আগে তুমি কোথাও যাচ্ছ না। আমি চাই আমার বিয়ে আমার পরিবারের সবাই থাকুক, আর তুমিও আমার পরিবারের একজন। ইহুসান আনায়ার পিছনে দাঁড়িয়ে কথাটা বলল। রাত্রি এসে বলল, প্লিজ থেকে যাও, আমরা অনেক মজা করব। প্লিজ প্লিজ আমাদের মাঝে থেকে যাও। রাত্রির এমন আবদার শুনে শিলমা ওর দিকে ছলছল চোখে তাকালে আনায়ার শিলমার হাতটা শক্ত করে ধরে। শিলমা আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আনায়াকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, সত্যি তুমি অনেক ভালো আনা। এত কিছু হয়ে যাওয়ার পর তুমি আমাকে এত সহজে মাফ করে দিবে আমি ভাবতেই পারিনি। এখন আর না কেঁদে বিয়ের প্ল্যান করো। আজকে সন্ধ্যায় সবাই মিলে শপিং করতে যাব, ঠিক আছে? শিলমা আনায়াকে ছেড়ে চোখের পানি মুছতে মুছতে বলল। আচ্ছা ঠিক আছে। রাত্রি খুশি হয়ে চিৎকার করে বলল, ওহো, ইউসান আর আনায়া বিয়ের মিশন শুরু হয়ে গেছে। আনায়া আর রাত্রি বিয়ের বেনারসি দেখছে, আর ইহুসান শুধু আনায়ার দিকে তাকিয়ে আছে। আনায়া তাকাতেই ইহুসান একটা চোখ টিপ মারল। আনায়া অবাক হয়ে চোখ বড় বড় করতেই ইহুসান কিস ইশারা করলো। বিষয়গুলো কারো চোখে না পড়লেও শিলমার চোখে ঠিকই পড়ল। তার চোখে পানি চলে আসলো। অন্যদিকে ফিরে নিজের চোখের পানিটা মুছে নিল। মনে মনে বলল, সিলমা, এইগুলা ঠিক হচ্ছে না। তুই ওকে ভালোবাসলেও তো ও তোকে ভালোবাসে না। তাই ওদের দুজনকে সুখী দেখে তোর কষ্ট পাওয়া বোকামি। ওদেরকে ওদের মতো করে খুশি থাকতে দে। রাত্রি শিলমাকে ডাক দিয়ে বলল,